আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আদ্রিতার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে ব্যালকানিতে আবিষ্কার করে। এই তো রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে বসে বসে ঘুমোচ্ছিল। আদ্রিতা যতদূর মনে পড়ছে তার সাথে আবরার ছিল, গান শোনাচ্ছিল তাকে। গান শুনতে শুনতে কখন জানি চোখ লেগে গিয়েছিল, বুঝতেই পারেনি সে। আদ্রিতা হামি তুলে উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকিয়ে আবরারকে খোঁজে। কোথায় গেল সে? আর গেলই যখন আদ্রিতাকে ডেকে তুলল না কেন? হিরোদের মতো কোলে করে খাটে শুয়ে দিতেও তো পারত। মুখ বাঁকায় আদ্রিতা, চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢোকে। চট জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ব্রেকফাস্ট বানাতে হবে, নিশ্চয়ই মা একা একা কিচেনে রয়েছে। আদ্রিতার ভাবনাই সত্যি হলো। আতিয়া বেগম ময়দার ড্রো বানাচ্ছে। গুড মর্নিং মা। কি যে করিস তুই, এত দেরি করলি কেন? আদ্রিতা সবজি হাতে নিয়ে জবাব দেয়, তোমার ছেলে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল, তাই দেরি হয়ে গেল। আতিয়া মলিন হাসে, ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে, তা তোকে যে কাজ দিয়েছিলাম। মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তার সঙ্গে চলে যাব। তোমার ছেলে এখানে থাকবে না, সে নিজেকে বদলাবেও না, যেমন তেমনই থাকবে। একটা হাতি জন্ম দিয়েছো তুমি, সারাক্ষণ শুধু হুম্বি থম্বি করবে আর ধমকাবে। এত রাগ কোথা থেকে আসে তার? তুই এবার ভালোবাসা দিয়ে রাগটা কমিয়ে দিস। লাজুক হাসে আদ্রিতা, মনে মনে বলে, তোমার হাতি ছেলে রাগ কমাতে গেলে আমাকে চুমু খেয়ে আধমরা করে ফেলবে, বেপরোয়া একটা। শুধুমাত্র আদ্রিতার জন্য বাংলাদেশে আসেনি আবরার, তার পার্সোনাল কাজও ছিল। তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খুলতে চাইছে। আবরারের স্বপ্ন গোটা পৃথিবী চিনবে তাকে, গোটা পৃথিবীতে রাজত্ব করবে সে এবং তার কোম্পানি। তার জন্য জায়গা কিনে ফেলেছে অনেক আগেই, সেখানে বিল্ডিংও উঠেছে। আজকেই কাজের সমাপ্তি হবে। আবরার, আমান, আহাদ এবং ইভান সেই বিল্ডিং এর সামনে থাকা একটা রেস্টুরেন্টে বসে আছে। সকলের সামনেই কফি রাখা, বাট কেউ হাতে নিচ্ছে না। বাংলাদেশের সব থেকে বড় ব্যান্ড যা এই মুহূর্তে মার্কেট দখল করে আছে, সেই ব্যান্ডের মালিকও আবরারের সামনে বসে আছে। সে টনির শালা। ইতিমধ্যে জেনেছে আবরার টনির সঙ্গে ঠিক কি করেছে। তো মিস্টার আবরার তাসনিন, আপনি যা করেছেন তা কি ঠিক করেছেন? আপনি বোধহয় জানেন না, সুইজারল্যান্ডে আবরার কোম্পানিতে আগুন লেগেছে। জ্বলে তাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলে ওঠে, দুটো ব্যাপারে আবরার তাসনিন ভীষণ পজিটিভ। ওয়ান, আদ্রিতা চৌধুরী। টু, তাসিন ফ্যাশন হাউস। এই দুটো জায়গায় যারা হাত দিবে বা দেওয়ার চেষ্টা করবে তাদের আমি শেষ করে দিব। লোকটা ভীষণ মজা পেল বোধ হয়, ঠোঁটের কোণে কুটিল হাসি জমিয়ে বলে, ওয়াও, তাই? বাট এই দুটো জায়গায় যে হাত দেওয়া হবে। অলরেডি তাসিন ফ্যাশন হাউস জ্বলছে, এবার আদ্রিতা। বাকিটা শেষ করতে পারে না সে। শুয়ে দেখা, জাস্ট তার দিকে তাকিয়ে দেখ, দুনিয়া দেখার স্বাদ মিটে যাবে। আবরার তাসনিন বড্ড হিংস্র, বাজ পাখির চেয়েও হিংস্র শুধু তার পাখির ব্যাপারে। শি ইজ মাইন। চলে যায় আবরার, তাকে অনুসরণ করে পেছন পেছন যেতে থাকে তার চার বন্ধু। আবরার, জানোয়ারটা আমাদের স্বপ্নের ফ্যাশন হাউস জ্বালিয়ে দিল। সিয়ামের চোখে টলমল করছে পানি, যখন তখন গড়িয়ে পড়বে। আবরার তার কাঁধে হাত রাখে। সুইজারল্যান্ড ব্যাক করব আমরা, মাকে সঙ্গে নিবি? আমানের প্রশ্নের জবাব দেয় না আবরার। নিজের বাইকে উঠে হেলমেট মাথায় পরে নেয়, তারপর চলে যায় নিজ গন্তব্যে। ওরা চার বন্ধুও গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আদ্রিতার বরাবরের ইচ্ছে ছিল স্লিভলেস ব্লাউজের সাথে লাল রঙের পাতলা শাড়ি পরবে, 2 হাত ভর্তি লাল চুড়ি থাকবে, কানে বড় ইয়াররিং, ভারী মেকআপ আর ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। রুমখানা বেশ সাজানো থাকবে, বিভিন্ন রঙের ক্যান্ডেল, তার সাথে তরতাজা গোলাপ এবং রজনীগন্ধা ফুলের কম্বিনেশনে সাজানো। আজকে আদ্রিতার স্বপ্ন পূরণের দিন। ঠিক যেভাবে সে সাজাতে চেয়েছে কক্ষ, ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। এই মুহূর্তে সুন্দর রুমখানায় দাঁড়িয়ে আছে আদ্রিতা। রুমের মাঝখানে রয়েছে ছোট্ট টি টেবিল,
তার উপরে লাল রঙের কেক, পাশেই চাকু। আবরার আসলে কেক কাটতে বলেছে সিয়াম। রুমে হালকা ভলিউমে গান বাজবে। যদি মনটা করি চুরি, তোমার মন আকাশে উড়ি, তবে দেবে কি তোমার ওই পরাণে ঠাই? যদি তোমার হাতটা ধরি আর কথার মাথায় পড়ি, তবে তুমি কি হবে কি আমার পুরোটাই? গানখানা বড্ড পছন্দের আদ্রিতার। গানের সঙ্গে ঠোঁট মেলাতে মেলাতে চট করে নিজের মনের মতো করে সেজে নেয় সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখে বারংবার হাসে মিটমিট করে, আর বিড়বিড় করে বলে, আবরার আজকে আমাকে দেখে বলবে, পাখি, ইউ আর লুকিং সো হট, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। আদ্রিতা চমকায়। আবরার আসবে সে জানতো, কিন্তু এখনই আসবে জানতো না, তার জন্যই চমকেছে। কিন্তু আবরারকে দেখে চমকগুলো বেড়ে যায়, কেননা মহারাজা পাঞ্জাবি পরেছে। এই প্রথমবার তাকে পাঞ্জাবিতে দেখল আদ্রিতা। ফর্সা বর্ণের আবরারের গায়ে কালো পাঞ্জাবিটা ফুটে উঠেছে, চুলগুলো জেল দিয়ে সেট আপ করা, পাঞ্জাবির হাতা কোনোই অবধি গোটানো। ফর্সা হাতের কবজিতে কালো রঙের ওয়াচ ঝুলছে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। চোখ দুটো আদ্রিতার পানেই আবদ্ধ। ধীর পায়ে এগিয়ে আসছে লোকটা। আদ্রিতা দৃষ্টি ফেরায় না, নির্লজ্জের মতো তাকিয়ে থাকে তার মুখপানে। আজকে এত অদ্ভুত সুন্দর লাগছে কেন তাকে? কেন নজর ফেরানো যাচ্ছে না? আবরার আদ্রিতার সামনে এসে দাঁড়ায়, ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আদ্রিতা, ইউ উইল বি দ্য মাদার্স অফ মাই চাইল্ড। ধ্যান ভাঙে আদ্রিতার, নড়ে চড়ে কপাল কুঁচকায়। লোকটা তাকে মা হওয়ার প্রপোজাল দিচ্ছে, মানে বাচ্চা চাইছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে ওঠে আদ্রিতার, মাথা নিচু করে হাঁসফাঁস করতে থাকে। তার থেকে জবাব না পেয়ে আবরার পুনরায় বলে, একটা ছোট্ট অ্যানে গিফট করবে আমায়? জানি তোমার বয়স কম, বাট আই নিড এ লিটল প্রিন্সেস। আদ্রিতা শুকনো ঢোক গিলে বলে, আবরার ওই। আবরার ফুলগুলো ফেলে দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, তারপর ঠোঁটের ওপর আঙ্গুল রেখে ফিসফিস করে বলে, ওই, হ্যাঁ, না, আসলে এসব বলে কিছু হবে না, আমার বেবি লাগবে মানে লাগবে। আদ্রিতা নিজের ঠোঁটের ওপর থেকে আবরারের হাত সরিয়ে দেয় এবং দুই হাতে লম্বা হাতির গলা জড়িয়ে বলে, মিস্টার হাতি, আমারও বেবি চাই। ওই, হ্যাঁ, না, আসলে এসবের মানেই হচ্ছে সম্মতি। মেয়ে মানুষের লজ্জা বেশি, বুক ফাটে তবুও মুখ ফোটে না, বুঝে নিতে হয়। আবরার কপাল কুঁচকে বলে, ইউ মিন টু সে তুমি অলওয়েজ ইন্টিমেট হওয়ার জন্য রেডি থাকো? আদ্রিতা দাঁতে দাঁত চেপে তাকায় আবরারের মুখের দিকে। ইচ্ছে করে লোকটার দাঁতগুলো ভেঙে দিতে। নির্লজ্জ বেহায়া কোথাকার। আদ্রিতাকে রাগ করতে দেখে আবরার হাত ঘড়িতে সময় দেখে নেয়, তারপর বলে, ওকে, কিছু বলছি না আর। তারপর কুলে তুলে নেয় আদ্রিতাকে, কপালে চুমু খেয়ে বলে, ইউ আর লুকিং সো হট। আদ্রিতা জবাব দেয় না, মুখ লুকায় আবরারের বুকে। তাকে বিছানায় শুইয়ে দেয় আবরার। লাইট বন্ধ করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়, সাউন্ড বক্সের গান চেঞ্জ করে। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। এই গানটা চালিয়ে দেয়। তারপর দুজন ডুবে যায় ভালোবাসার অতল গভীরে। অনেক কথা হয় দুজনার, তার মধ্যে মনে দাগ কেটে যায় আবরারের আকুল স্বরে বলা এই কথাগুলো। এখানেই শান্তি মেলে আমার, আমার জান, আমার পাখি, আই লাভ ইউ সো মাচ। সকালটা কারো জন্য সুন্দর হয় তো কারোর জন্য অসুন্দর। নতুন সূর্য কারো জীবন রাঙিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে। দিনের চকচকে আলো কারো কাছে মিষ্টি লাগে তো কারো কাছে তেতো। আদ্রিতার সকালটা শুরু হয় একরাশ ভালো লাগা এবং পূর্ণতা নিয়ে। চোখ খুলতেই হাজারখানা বেলুন এবং গোলাপের সুগন্ধে নাকে লাগে। তার সাথে মিশেছে সমক পারফিউমের ঘ্রাণ, একদম নাকে লাগছে। মনে হচ্ছে আবরার তাসনিন নামক মানুষটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে। অবশ্য জড়িয়েই রেখেছে, কেননা আবরারের শার্টখানা আদ্রিতার গায়ে। প্রিয় পুরুষ, আমার সকালটা রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা।
পরপরই আড়ামোড়া ভেঙে উঠে বসে, গোটা কক্ষে নজর বুলায়। না, কোথাও জনাব নেই। অবশ্য থাকার কথাও নয়। আবরার তাসনিন সকালবেলা বিছানায় থাকবে? আদ্রিতা ঘুম থেকে উঠে তার মুখখানা দেখবে? ওহ মাই গড, এটা তো হাতে চাঁদ পাওয়ার থেকেও বড় ব্যাপার। আদ্রিতা, আদ্রিতা, জলদি আয় মা, কত রান্না করতে হবে, আবরার এখনই বাসায় ফিরবে। আদ্রিতা বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে। বড়ই ব্যস্ত গলা তার। আদ্রিতা আর স্বপ্নে বিভোর থাকে না। চটজলদি বিছানা ছেড়ে নেমে পড়ে। চপ্পল জোড়া পায়ে চাপিয়ে রুম গোছানোর কাজে লেগে পড়ে। ফুলগুলো ব্যাগে ঢুকিয়ে কক্ষের এক কোণায় রেখে দেয়। ক্যান্ডেল জ্বালানোর জায়গাগুলো মুছে ফেলে দ্রুত। তারপর কালো রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকে। আজকে আবরার তাসনিন নামক বেপরোয়া পুরুষের জন্য শাড়ি পরাই যাক, দেখি জনাবের কেমন রিয়াকশন হয়। এই তো ভোরবেলা, ফজরের আজানের পরপরই আবরার আতিয়া বেগমের কক্ষে ঢোকে। আতিয়া তখন নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন মুহূর্তে আবরারকে দেখে ভীষণ অবাক হন তিনি। বুদ্ধি হওয়ার পর থেকে আবরার কখনোই তার রুমে আসেনি, তার কাছে তো নয়ই। আবরার আতিয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। শুকনো ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। তারপর মাথা নিচু করে, আম্মু। আতিয়া বেগমের কলিজা কেঁপে ওঠে। আম্মু ডাকটা একদম কলিজায় গিয়ে লেগেছে। শেষ কবে আম্মু ডেকেছিল আবরার? তার বাবার মৃত্যুর দিকে। মৃত বাবার মুখের পানে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠেছিল, আম্মু, তুমি আমার আব্বুকে মেরে ফেলেছ। ব্যাস, তারপর আর কখনো সৌভাগ্য হয়নি এই ডাক শোনার। মাকে এভাবে চুপ থাকতে দেখে আবরার নিজের হাত ঘড়ির পানে তাকায়। সময় দেখে পুনরায় বলে, আম্মু, আই এম সরি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিও আমায় প্লিজ। আতিয়া বেগম বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ওঠে। দুই হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে। আবরারের বুকে মাথা রেখে বলে, তুই আমাকে ছেড়ে যাস না আবরার, আমি তোর সাথেই থাকতে চাই আব্বা, তোকে দেখেই মরতে চাই, ছেড়ে যাস না বাপ। আবরার মায়ের মাথায় হাত বুলায়, কিন্তু কিছু বলতে পারে না। ছেলের থেকে জবাব না পেয়ে পুনরায় আতিয়া বেগম বলে, আমায় দূরে সরিয়ে দিস না আব্বা, আমি বাঁচব না। এবার আবরার থেমে থেমে বলে, আমি আছি। ছেলের বুকে মাথা রেখে কতক্ষণ কেঁদেছে আতিয়া বেগম জানা নেই। তবে যখনই আবরার আম্মু বলে ডেকে ওঠে, তখন তার হুঁশ ফেরে। আবরারকে ছেড়ে আঁচলে চোখ মুখ মুছে নেয়। আবরার একটু হাসার চেষ্টা করে বলে, আম্মু, যাচ্ছি আমি। আচ্ছা যা, জলদি আসবি কিন্তু, আমি তোর পছন্দের সব খাবার রান্না করব আজকে। আবরার মাথা নাড়িয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। কয়েক পা এগিয়ে আবারও পিছনে ফিরে তাকায়। আম্মু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। আতিয়া বেগম হাসে, আমি জানি সোনা। আসছি, হ্যাঁ আসছি আমি। এবার আর পিছনে ফিরে তাকায় না আবরার, বড় বড় পা ফেলে এগিয়ে যায়। যেতে যেতে আতিয়া বেগমের চোখের আড়াল হয়ে যায়, আর দেখা যায় না। দুজন নারী তাদের ভালোবাসার মানুষের জন্য রান্না করছে। মানুষটা একজনই। ইলিশ মাছের লেজ ভর্তা, পাতলা ডাল, করলা ভাজা, গরুর মাংস, গরুর মগজ ভুনা, কলিজা ভুনা, লুচি, পায়েস, পোলাও, সেমাই আর রসমালাই, সবই আবরারের পছন্দের। আতিয়া এবং আদ্রিতার রান্না শেষ হতে হতে 11টা বেজে যায়, কিন্তু এখনো আবরারের আসার নাম নেই। পায়েসের বাটি টেবিলে রেখে আতিয়া বেগম বলে ওঠে, আদ্রিতা, একটা কল করে দেখ তো, এখনো আসছে না কেন? জলদি আসবে বলেছিল। আদ্রিতা মাথা নাড়িয়ে নিজের ফোনখানা হাতে নেয়। জল্লাদ হাতে লেখা নাম্বারখানায় কল করে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর। সে ভীষণ সুন্দর করে বলছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিকে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পরে আবারও চেষ্টা করুন। আদ্রিতার কপালে ভাঁজ পড়ে। যদিও আজকে প্রথম সে আবরারের নাম্বারে কল করলো, কিন্তু বন্ধ কেন বলছে। এবার সিয়ামের নাম্বারে কল করে, ওই একই অবস্থা, এটাও বন্ধ। আদ্রিতা ভয় পায়, বুকের ভেতরটা টিপ টিপ করতে থাকে, মনটা কু ডাকছে। আবরার চলে যায়নি তো? তাকে ছেড়ে, মাকে ছেড়ে চলে গেল সে?
গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা কাঁপতে শুরু করে, নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না। মাথায় চক্কর দিয়ে ওঠে, এক্ষুনি বোধহয় পড়ে যাবে। হলেও তাই, আখি পল্লব বন্ধ করে ঠাস করে পড়ে যায়। সামনে টি টেবিল ছিল, সেটার উপরে মাথা পড়ে। অবচেতন আদ্রিতা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আবরার, আমাকে রেখে যাইয়েন না প্লিজ, আমি মরে যাব। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। আরিফের মুখোমুখি বসে আছে আবরার। দুজনের মাঝখানে একটা টেবিল, সেই টেবিলের ওপরে রয়েছে কিছু পেপার। টনি এবং নিমাকেও এখানে আসতে বলা হয়েছে, আসছেও তারা। মূলত তাদের অপেক্ষায় আবরার বসে আছে, আসলেই কথা শুরু করবে। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক করছো না আবরার, ভুল করছো। আবরার একখানা সিগারেট ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে লাইটের সাহায্যে আগুন জ্বালাতে জ্বালাতে বলে, ইয়েস, এই ভুল আমি বারবার করতে চাই। তখনই টনি এবং ইমা চলে আসে। টনি এগিয়ে এসে আবরারকে কিছু বলতে যায়। আবরারের ঠোঁটের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে টনির কপালে। চিৎকার করে ওঠে সে। ইমা ভয় পেয়ে পিছিয়ে যায়, আরিফকে কাচুমাচু হয়ে বসে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, রাস্কেল, আবরার তাসনিন যখন কথা বলবে চুপচাপ শুনতে হবে, সাইলেন্স থাকতে হবে, ক্লিয়ার? টনি অনবরত মাথা নেড়ে সম্মতি জানায়। আবরার ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টনি। পড়ে যায় ফ্লোরে, তবে আওয়াজ করে না। আবরার নিজের জায়গায় বসে, পেপারের দিকে ইশারা করে বলে, আদ্রিতার সব প্রপার্টি এতিমখানায় দান করে দেওয়া হয়েছে, জাস্ট আপনার একটা সাইন লাগবে। আরিফ কপাল কুঁচকে বলে, আমি বাকিটা বলার আগেই আবরার বলে, টালা, তুই সাইন না দিলে আঙ্গুল কেটে কুকুরকে খাওয়াবো আমি। এবার টনের পানে তাকিয়ে বলে, শ্যাম, এই জানোয়ার আমার কোম্পানি জ্বালিয়েছে না, এর টুনটুনি কেটে দে, গোটাটা কাটবে না, বেঁচে থাকে যেন। আমান ভাবছে একটা পানের দোকান দিব। বাদাম খেতে খেতে চার বন্ধু হাঁটছে সরু রাস্তা ধরে। আজকের বিকেলটা সুন্দর, আকাশ মেঘ জমেছে কিন্তু বৃষ্টি আসছে না, ঠান্ডা হাওয়া বইছে। জুরিখ নদীর নীল রঙের পানি সেই হাওয়ার সঙ্গে দুলছে, দেখতে বেশ লাগছে। এমনই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য সিয়াম সবাইকে টেনে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বাদ যায়নি আবরারও। সে পিঙ্ক রঙের হুডি গায়ে চাপিয়েছে, মাথায় হুডির টুপি এবং হাত দুটো পকেটে পরে আনমনে হাঁটছে। বাকি চারজন পিছনে। আমান বাদামের খোসা ছাড়িয়ে মুখে পুড়তে পুড়তে বলে, পানের দোকান কেন, গাজার দোকান দে। না রে শালা, পান সুইজারল্যান্ডে অ্যাভেলেবেল নেই, তো একটা পানের দোকান দিলাম, সুন্দরীদের ডেকে ডেকে ফ্রিতে পান খাওয়ালাম, দু একটা কবিতা আবৃত্তি করে শোনালাম, এতে পানের মতো সুস্বাদু খাবার প্রমোট করাও হয়ে গেল, সাথে আমার কবিতাও শোনানো হলো। আহাদ হতাশার স্বরে বলে, ভাই তুই তোর ভাঙা। বাকিটা শেষ করার আগে সিয়াম আবৃত্তি করা শুরু করে, ওহে সুন্দরী খাবে কি পান, জর্দা দিয়ে বানিয়েছি, একটুখানি খান, ভালো না লাগলে দিয়ে যান চুমু, আর ভালো লাগলে চলুন করি প্রেম। ইভান সিয়ামের কাঁধে হাত রেখে বলে, এই কবিতা শুনে মেয়েরা জুতো খুলে পেটাবে তোকে, আর না হলে ওই নদী। বাকিটা শেষ করার আগেই দেখতে পায় একটা মেয়ে ধাক্কা খেলো আবরারের সঙ্গে, পড়ে গেল নিচে। আবরার ভুরো কুচকে মেয়েটার পানে তাকায়। আমান দৌড়ে আসে, মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলে, আরে ওকে। মুচকি হাসে মেয়েটা, আমানের হাত ধরে উঠে পড়ে এবং বলে, ইয়েস আই এম ওকে। আবরার তাসনিন, আপনাকে আমি চিনি, নাইস টু মিট ইউ, আমি টিশা। আবরার জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে। টিশা অপমানিত হয়, হাসি মাখা মুখখানা মুহূর্তেই চুপসে যায়। তাকিয়ে থাকে আবরারের চলে যাওয়ার পানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সিয়াম বলে ওঠে, টিশা ম্যাম, আমার বন্ধু আবরার একটু পাগল টাইপের, বাদ দিন ওর কথা। আপনি কোথায় থাকেন?
তিশা আঙুল তুলে দেখায়, এই যে জুরিক নদীর ব্রিজ, ওই পাশে যে উঁচু বাড়ি দেখা যাচ্ছে সেখানেই থাকি। ওয়াও, নদীর এই পারে আমাদের বাড়ি, ওই পারে তোমার। আরো কিছু আলাপ চলতে থাকে ওদের মাঝে। আবরার নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, মাথা হতে টুপি খুলে আসমান পানে তাকায়। কপালের ডান সাইডে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। 3 মাস হবে চুলদারি সেট আপ করা হয় না, কেমন অদ্ভুত দেখায় তাকে। আসমান হতে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আবরারের গালে, পরপরই আরেক ফোঁটা। এবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। ওয়েদার খারাপ ছিল আগে থেকেই, বৃষ্টি তো হওয়ারই ছিল। তবে এই মুহূর্তে বৃষ্টি মন্দ নয়। সিয়ামের গলা শোনা যাচ্ছে, চিৎকার করে ডেকে যাচ্ছে, কিন্তু আবরার ফিরে তাকায় না। হাত পেতে 2 ফোঁটা বৃষ্টির পানি হাতে জমায়, পরপরই সেই পানি শূন্যে ফেলে দিয়ে বলে, বৃষ্টি তুমি ছুঁয়ে দিও তাকে। আবরার তাসনিন প্রতি মুহূর্তে অনুভব করে যাকে। বাংলাদেশের ওয়েদার অস্বাভাবিক, কাঁধ ফাটা রোদ্দুরে যান যায় যায় অবস্থা। গাছপালা, নদী নালা সহ মানুষগুলোও বোধহয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। আদ্রিতা তার 2 বান্ধবী ঈশা এবং মিলির সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব বেশি নয়, তাই 3 বান্ধবী হেঁটেই যাচ্ছে। মিলি বলছে, বইন, হট নিউজ, আসিফ আদনান আছে না, আমাদের ভার্সিটির সিনিয়র, আদ্রিতার হাতে নাম্বার লিখে দিয়েছিল। সে এখন মন্ত্রী হচ্ছে, 3 তারিখ শপথ গ্রহণ করবে। ভাই, আমার ক্রাশ মন্ত্রী হবে। ঈশা বলে, বালের হট নিউজ, এসব তো আগেই জানি আমি, 1 মাস যাবত আলোচনা চলছে। হট নিউজ আমার থেকে শোন, আবরার তাসনিন ফার্স্ট টাইম বাইক রেস কম্পিটিশনে পার্টিসিপেট করবে। ভাই, বুঝতে পারছিস কি হতে চলেছে? আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে, পাজোরা থেমে যায়। লোকটা বাইক রেসে পার্টিসিপেট করবে মানে কি? যদি অ্যাক্সিডেন্ট করে, ব্যথা পেলে কি হবে? পর মুহূর্তেই থেমে যায় আদ্রিতা। সে ব্যথা পেলে তার কি, যা খুশি করুক। যে মানুষটা মাঝপথে আদ্রিতাকে ছেড়ে গিয়েছে, তার কথা ভাবার কোনো মানেই হয় না। ঠিক সেই মুহূর্তেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আদ্রিতার মুখে। কাঠফাটা রোদ্দুরে খাখা করা প্রকৃতি হঠাৎই রূপ পরিবর্তন করে ফেলে। আসমানে 1 টুকরো কালো মেঘের দলা দেখা যায়। সেখান হতেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে জমিনে। ব্যাস, কয়েক ফোঁটাই। তারপর আবারও আসমান পরিষ্কার, মেঘের দলাখানা উড়ে উড়ে গায়েব হয়ে যায়। আদ্রিতা হাসে, 1 ফোঁটা বৃষ্টির পানি এখনো রয়ে গিয়েছে তার হাতে। বাসায় ফিরেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। সকালে নাস্তা বানিয়ে ভাত রান্না করে রেখে গিয়েছিল। থালা বাসন অমনি রয়েছে, সেগুলো ধুয়ে মুছে গোসল করতে হবে। আতিয়া বেগমের শরীর ভালো নেই, কয়েকদিন হবে প্রচণ্ড জ্বরে ঘায়েল হয়ে আছে। ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। আদ্রিতা ভেবেই ফেলেছে আজকে রাতটাই দেখবে, না কমলে সকালে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। হাতের কাজ শেষ করে গোসল সেরে নেয় আদ্রিতা। আতিয়া বেগম এবং তার জন্য খাবার বেড়ে নিয়ে এগিয়ে আতিয়া বেগমের কক্ষে যায়। গিয়ে দেখে বসে বসে বই পড়ছে। আদ্রিতাকে দেখে মলিন হাসে। আবরার কল করেছিল। আদ্রিতা কথা বলে না, চুপচাপ খাটের ওপর ভাতের থালা নিয়ে বসে। আতিয়া বেগমের থালা এগিয়ে দিয়ে নিজের প্লেটে হাত দেয়। পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, খুবই পছন্দ আদ্রিতার। মাছ দিয়ে ভাত মেখে মুখে পুড়তে পুড়তে বলে, তুমি রান্না করতে গেলে কেন? আমি করতাম। আজকে জ্বরটা কমেছে, শুয়ে থাকতে ভালো লাগে না। আচ্ছা খাও, ভাত ঠান্ডা হয়ে যাবে, সবেই গরম করে এনেছি আমি। আবরারের কল ধরিস না কেন? আদ্রিতা তাকায় আতিয়া বেগমের পানে, চোখে চোখ রেখে জবাব দেয়, তোমার ছেলেকে আমার প্রয়োজন নেই, সে যেন কল না করে। রেগে থাকিস না, ওর কাজের জন্যই চলে গিয়েছে, তাড়াতাড়ি আমাদের নিয়ে যাবে। আদ্রিতা জবাব দেয় না, চুপচাপ খাওয়া শেষ করে এঁটো থালা বাসন নিয়ে চলে যায়। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে, কষ্ট তারও হয়। আবরার কেন চলে গেল? তাদের একবার বলেও গেল না? এতগুলো দিন ছেলের সঙ্গে থেকে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, এখন রোজ দেখতে ইচ্ছে করে।
বাড়িখানা ফাঁকা ফাঁকা লাগে। ইচ্ছে করে দৌড়ে চলে যেতে আবরারের কাছে। মাঝে মধ্যে মনে হয় সে আর বাঁচবে না, এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ইস, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আর একবার যদি ছেলেমেয়ের মুখখানা দেখতে পারতো। রাত 12:05। আদ্রিতা লেখাপড়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই ফোনখানা বেজে ওঠে। আরিফ কল করেছে। বাবার সাথেও কথা বলতে ইচ্ছে করে না, ইদানিং সব সম্পর্ককেই তুচ্ছ মনে হয়, পালিয়ে বাঁচতে ইচ্ছে করে। আরিফ ইদানিং প্রচুর কল করে আদ্রিতাকে, সকালে বিকেলে রাতে, যেন মেয়ের সাথে কথা না বললে তার ভালো লাগে না। ইমা টনির সাথে সুইজারল্যান্ডে চলে গিয়েছে, আর আরিফ তার 2 বাচ্চা নিয়ে বাংলাদেশেই রয়ে গিয়েছে। আবরারের তাসিন ফ্যাশন হাউসে জব নিয়েছে। কলখানা বাজতে বাজতে কেটে যায়। হাফ ছেড়ে বাজে আদ্রিতা। যাক, এখন আর ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে কথা বলতে হবে না। বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করতে পুনরায় কল বেজে ওঠে। আদ্রিতা চোখ বন্ধ রেখেই বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নেয় এবং রিসিভ করে কানে তুলে বলে, হ্যাঁ বাবা বলো। ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ঝাঝালো গম্ভীর স্বর। ফাহ, বাপ, হানি ডাক ইডিয়েট। চমকায় আদ্রিতা, বুকের ভেতরটা কেঁপে ওঠে। এক ল্যাপে উঠে বসে। পুনরায় আবরার বলে, শয়তানের বাচ্চা, চাপকে কানের তালা ঝুলিয়ে দিব, আমাকে ইগনোর করিস? আদ্রিতা শুকনো ঢোক গিলে। ইচ্ছে করছে লোকটাকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু গলা দিয়ে যে আওয়াজ বের হচ্ছে না। স্পিক আপ ননসেন্স, আনসার মাই কোশ্চেন, আবরার ধমকে উঠে বলে। আদ্রিতা চমকায়, বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ইচ্ছে করে সব অভিমান ভুলে চিৎকার করে কেঁদে উঠতে, ইচ্ছে করে বলতে, আবরার কেন চলে গেলেন? কেন আমায় ছেড়ে গেলেন? আমি ভালো নেই, আপনাকে ছাড়া বাঁচতে পারছি না আমি। প্রয়োজনে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব, তবুও আপনি আসুন, আমায় নিয়ে যান। হোয়াটস রং উইথ ইউ পাখি? কথা বলছো না কেন? স্পিক আপ জান। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। লাল রঙের বাটন প্রেস করে বিচ্ছিন্ন করে দেয় কলখানা এবং সঙ্গে সঙ্গে এরোপ্লেন মোডে দিয়ে রাখে, যাতে পুনরায় কল বেজে না ওঠে। তারপর 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে চায় না সে, নিজেকে ভীষণ স্ট্রং এবং কঠোর দেখানোর চেষ্টা চালায়। কিন্তু দিন শেষে রাতের আধারে একাকিত্ব জেঁকে ধরে, কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে। অনেক অভিমান, অভিযোগ, আক্ষেপ, না পাওয়ার যন্ত্রণা সবই একসাথে জড়ো হয়। শেষ কবে শান্তিতে ঘুমিয়েছিল আদ্রিতার মনে পড়ে না। ঘুম যেন তাকে ছেড়ে পালিয়েছে। হাঁসফাঁস করতে করতে রাতখানা কেটে যায়। তার জীবনটা এমন কেন হলো? কেন সুখ ধরা দিয়েও দিচ্ছে না? যখনই ভাবে এই বুঝি সব দুঃখের অবসান ঘটল, তখনই দ্বিগুণ অসহ্যনীয় দুঃখের হাতছানি দেখা যায়। যখন ভাবে সব ভালো হবে, তখনই সব খারাপ হয়ে যায়। এ কেমন জীবন? ইদানিং একটা গান বড্ড ভালো লাগছে আদ্রিতার। খুব বেশি মন খারাপে কানে হেডফোন গুঁজে গানখানা শুনতে থাকে। এ কেমন জীবন আমার কাঁধে, আমি সইতে পারছি না। বেকার এমন আবেগে বাঁধে, আমি কইতে পারছি না। এ কেমন ভালোবাসা, সইতে পারছি না। মায়া মায়া মায়া, মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর। আবরার নিজের হাতে থাকা ফোনখানা শূন্যে ছুঁড়ে ফেলে। মুহূর্তে দেওয়ালে লেগে ভেঙে 3-4 খণ্ড হয়ে যায়। তাতেও যেন তার রাগ কমল না, বরং বেড়ে গেল। ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে। একটু আগেই বাইক রেসে জিতে এসেছে। আহত হয়েছে কিছুটা, হাত এবং কপালে ক্ষতের চিহ্ন, রক্ত ঝরছে এখনো। চিনচিনে ব্যথা ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এই মুহূর্তে হাতে প্রেসার পড়াতে পুনরায় ব্লিডিং হওয়া শুরু করে। চোয়াল শক্ত করে ফেলে আবরার। ব্যথাকে কঠিন স্বরে গালি দেয়, যেন বিশাল বড় শত্রু। তারপর বিছানা হতে নেমে 2 পা এগিয়ে আসে। টেবিল ল্যাম্পখানা ছুঁড়ে ফেলে। সাদা রঙের আলো বড্ড জ্বালাচ্ছিল চোখে লেগে। এবার নজর পড়ে ড্রেসিং টেবিলের ওপর সাজানো পারফিউম, হেয়ার প্রোডাক্ট, মেল পেশোয়ার সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসের পানি। মুহূর্তেই সেসবও ফেলে দেয়। শেষ মুহূর্তে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত হানে।
রক্ত ঘুষি তলে মুহূর্তে ভেঙে গুড়িয়ে যায় আয়নাখানা। কিছু সংখ্যক কাঁচ আবরারের হাতের উল্টো পিঠে বিঁধে পড়ে, গল গল করে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু সেদিকে মনোযোগ নেই আবরারের। ফ্লোরে পড়ে যাওয়া ভাঙা আয়নার টুকরোর পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, অ্যাটিটিউড যখন দেখাবি তখন দুটো কবর খুঁড়ে রাখিস। হাসপাতালের বেডে পড়ে আছে টনি। পুরোপুরি সুস্থ নয়, তবে এখন একটু হাঁটাচলা করতে পারে। টনির পাশে বসে আছে তার ছেলে টিশান এবং দুই স্ত্রী ইমা আর শৈলী। ইমাকে শৈলী মেনে নিতে পারেনি, তবে স্বামীর অসুস্থতার জন্য জোর গলায় বেরিয়ে যেতেও বলতে পারেনি। তিনি অপেক্ষায় আছে টনি সুস্থ হয়ে ওঠার। টিশান বাবার হাত ধরে বলে, পাপা তুমি বললে আবরার। বাকিটা শেষ করার আগেই টনি বলে, ধ্বংস করে দে আবরারকে, জানে মারবি না, ওর দুর্বল পয়েন্টগুলোতে অ্যাটাক কর। টিশান মাথা নাড়িয়ে সায় জানায়, আবরারের ধ্বংস সেও দেখতে চায়। আবরার তাসনির নামটাকে সুইজারল্যান্ড শহর থেকে চিরতরে মুছে ফেলতে চায় টিশান। আতিয়া বেগমের শরীর মোটামুটি ভালো, একা বাসায় থাকতে ভালো লাগে না তার। সেই জন্যই চৌধুরী হাউসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পরিবারের সকলের সাথে থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আদ্রিতাকে নিজের সিদ্ধান্ত জানানোর পরে আদ্রিতাও রাজি হয় এবং বলে ভার্সিটি থেকে ফিরে ওই বাড়ির উদ্দেশ্যে বেরোবে। ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তায় আসিফের সঙ্গে দেখা হয়েছে আদ্রিতার। বড্ড তাড়াহুড়োতে রাস্তা পার হচ্ছিল, তখনই একটা দ্রুত গতির গাড়ি চলে আসে তার সামনে। ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় সে। একা একা বাঁচে না, বরং আসিফ হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে যায়। বড্ড ভয়ার্থক ছিল আসিফের মুখশ্রী। আদ্রিতাও ভয় পেয়েছিল, কিন্তু আসিফকে দেখে ভয় কেটে যায়। বলে, আপনি এখানে? আসিফ একটু হাসার চেষ্টা করে জবাব দেয়, ভার্সিটি যাচ্ছি, আমার সঙ্গে চলো। না না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ তুমি একাই যেতে পারবে, তবুও আমার সঙ্গে চলো, গাড়ি নিয়ে আসিনি, হেঁটে যাব, চলো। আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায় এবং দুজন পাশাপাশি হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আসিফ জিজ্ঞাসা করে, তারপর তোমার আবরারের খবর কি? আলহামদুলিল্লাহ ভালোই। কথা হয় তোমার সাথে? এ বাবা, হবে না কেন, প্রতিদিনই হয়। তোমায় রেখে গেল কেন? আমি তো আর সারা জীবন সুইজারল্যান্ডে থাকবো না, এখানেই থাকবো। উনি আসবে মাঝে মাঝে, এমনটাই তো কথা হয়েছে আগে থেকেই। আর উনি আমায় রেখে যায়নি, বরং আমার এখানেই থাকার কথা ছিল। আসিফ আর কিছুই বলে না। মূলত আবরার এবং আদ্রিতার সম্পর্কে সবটাই জানে সে। আবরারের চলে যাওয়া, আদ্রিতার সঙ্গে কথা না হওয়া, সব ব্যাপারেই অবগত। তবুও আদ্রিতার মুখ থেকে সবকিছু শুনতে চাইছিল। ও একবার বলতে পারতো, হ্যাঁ আবরারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই, আমাদের কথা হয় না অনেক দিন, আমি ভালো নেই। আসিফ খুশি হয়ে স্বপ্ন দেখত, আবারও আদ্রিতাকে পাওয়ার পায়ে তারা আটত। সেই সুযোগটাই আদ্রিতা দিচ্ছে না। ভার্সিটির মাঠে পৌঁছে যায় ওরা। আসিফের ডিপার্টমেন্ট পশ্চিম পাশে আর আদ্রিতার পূর্ব পাশে। এখানেই দুজনের পথ চলা শেষ। এবার দুজনকে দুদিকে যেতে হবে। মাঠের ওই প্রান্তে আদ্রিতার বন্ধুদেরকে দেখা যাচ্ছে। আসিফের থেকে বিদায় নিয়ে তাদের দিকে পা বাড়াবে, তখনই একটা লোক এসে দাঁড়ায় আদ্রিতার সামনে। হেসে বলে, আবরার চৌধুরীর পাখি আপনি? আসিফও দাঁড়িয়ে পড়ে, পিছন ফিরে তাকায় লোকটার মুখপানে। আদ্রিতা ভ্রু কুচকায় কঠোর স্বরে জবাব দেয়, আমার নাম আদ্রিতা, পাখি নয়। ম্যাম আমি বলেছি। লোকটাকে থামিয়ে আদ্রিতা বলে, জাস্ট শাট আপ, আমার রাস্তা আটকানোর সাহস হলো কিভাবে? নেক্সট টাইম যেন এমনটা না দেখি। বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা। লোকটা শুকনো ঢোক গিলে কলে থাকা আবরার তাসনিনকে বলে, স্যার আপনার পাখি ডেঞ্জারাস। অফিসে এসেছে আবরার। সামনে 25 জন ক্লায়েন্ট। বিশাল মনিটরের স্ক্রিনে লাল রঙের একখানা গাউন দেখানো হচ্ছে। সেই গাউন তৈরির ব্যাপারে ক্লায়েন্টরা জানতে চাইছে, কিন্তু আবরার কলে ব্যস্ত। ইস্তিয়াক নামক একজন ক্লায়েন্ট বলে ওঠে, হোয়াট রং উইথ ইউ আবরার তাসনিন? আবরার তাকে থামিয়ে জবাব দেয়, সব কিছুর আগে আমার পাখির সেফটি প্রয়োজন। সে নিরাপদে ক্লাসরুমে পা না রাখা অবধি মিটিং ওয়েটিংয়ে থাকবে। যাদের ডিলটা চাই তারা থাকুন, যাদের চাই না তারা চলে যেতে পারেন।
পুনরায় আর কেউ কিছু বলার সাহস করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা ক্লাসরুমে পা রাখতেই আবরার কথা বলা শুরু করে। ড্রেসের বিবরণ, কয়দিন লেগেছে তৈরি করতে এবং কতজন শ্রমিক তৈরি করেছেন, সবকিছু ডিটেলসে বলতে থাকে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান একটা প্ল্যানিং করেছে আবরার এবং আদ্রিতাকে পুনরায় এক করার পরিকল্পনা। জীবনে খারাপ সময় আসবে যাবে, কিন্তু খারাপ সময় প্রিয় মানুষগুলোকে দূরে রাখা যাবে না, বরং তাদের পাশে রেখে খারাপ সময়কে মোকাবেলা করা উচিত। কথাখানা আবরার বোঝে না। তার মতে প্রিয় মানুষগুলো শুধু ভালো সময় পাশে থাকবে, সাথে থাকবে। খারাপ সময় তাদের দূরে থাকাই শ্রেয়। সময়টা খারাপই যাচ্ছে আবরারের। দুটো শোরুম পুড়ে ছাই হয়ে গিয়েছে। থাইল্যান্ডে একটা শোরুম উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটাও আটকে গিয়েছে। অন্য কোম্পানিগুলো আবরার তাসনিনকে বাঁকা নজরে দেখছে, হেনস্থা করার চেষ্টায় আছে। এভাবে চলতে থাকলে আবরারের হার নিশ্চিত। কিন্তু আবরার তাসনিন হারতে শেখেনি, সে জিতবে। জেতার লড়াইয়ে অনবরত ফাইট করে চলেছে। সিয়াম, আমান, আহাদ এবং ইভানকেও সাথে রাখছে না। লড়াইটা আবরারের একার, তাই সে একাই ফাইট করবে। সিয়ামের পরিকল্পনা শুনে আমান বলে, টালা, দারুণ একটা প্ল্যানিং করেছিস। এবার আবরার আব্বা কি কর আমিও দেখব। আহাদ বলে, ভাই, আমাদের শত্রুর অভাব নেই, আদ্রিতাকে এসবের মধ্যে না টানলেই ভালো হতো। ইভান বলে, তুই চুপ থাক শালা, আমাদের প্ল্যানিংয়ে বা হাত ঢোকাবি না। সুইজারল্যান্ডে উইন্টার চলে এসেছে। হালকা শীতের আমেজ গোটা শহরের রূপটাই বদলে দিয়েছে। টনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, নিজ বাড়িতে ফিরে এসেছে। সকালের মিষ্টি রোদটা উপভোগ করতে ব্যালকনিতে এসে বসেছে টনি। হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না সে। তার কক্ষের ব্যালকনি থেকে জুরিক নদীর বিশাল ব্রিজটা দেখা যায় এবং সেই সাথে নিজের বাড়ির মূল গেটটাও দৃশ্যমান। হঠাৎ করে টনির নজর পড়ে গেটের পানে। আবরার তাসনিনের মার্সিডিজ দেখা যাচ্ছে। কপালে ভাঁজ পড়ে টনির। টিশানকে উদ্দেশ্য করে বলে, আবরার তাসনিন। গপ্পবাসর। গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। টনির কথা শেষ হওয়ার আগেই টিশান জবাব দেয়, আবরার তাসনিনের স্টোরি শেষ। এআই ইউজ করে অশ্লীল ভিডিও বানিয়েছি, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া। বাকিটা শেষ করার আগেই টিশানের নজর পড়ে গেটের পানে। কালো রঙের গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আবরার তাসনিন। রোদ চশমা চোখে পড়ে বড় বড় পা ফেলে এগোতে থাকে বাড়ির দিকে। সাথে বন্ধুরা কেউ নেই, এমনকি কোনো সিকিউরিটি ছাড়াই এসেছে। আবরারকে দেখেই টনির গার্ডরা তার দিকে বন্দুক তাক করে এগিয়ে আসে। শত শত গার্ডকে সাইডে রেখে এগিয়ে যাচ্ছে আবরার। আশ্চর্য হয় টনি, কেমন নির্দ্বিধায় নির্ভয় এগিয়ে আসছে আবরার। যে কোনো মুহূর্তে তার উপর অ্যাটাক হতে পারে, এই ভয়টা যেন তার মধ্যে নেই। পাপা, শুট করব? টনি হাতের ইশারায় না করে। টিশান বিরক্ত হলেও কিছু বলতে পারে না। টনি ভাবে আবরার তাসনিন প্রোটেকশন ছাড়া এসেছে মানেই তার মাথায় অন্য চিন্তা আছে, সেটাই জানতে হবে। বাড়ির মেইন গেটে এসে কলিং বেল বাজায় আবরার। মুহূর্তের মধ্যে তিশা দরজা খুলে দেয়। আবরারকে দেখে একটু অবাক হয় এবং পর মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! আবরার তাসনিন আমাদের বাড়িতে। আবরার তিশার পানে তাকায় না এবং তার প্রশ্নের জবাবও দেয় না, বরং তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ভেঙে উপরের তলায় ওঠে। একদম টনির কক্ষের ব্যালকনিতে গিয়ে টনির মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, পেছন থেকে ছুরি মারাই ইটস ইউর ক্যারেক্টার, আর সামনে থেকে অ্যাটাক করা আবরার তাসনিনের ক্যারেক্টার। টনি আবরারকে বোঝানোর উদ্দেশ্যে বলে, আবরার, আমরা বসে কথা বলি। টিশান বলে, পাপা, এর সাথে বসে কি কথা বলবে? টালাকে এখানেই চুট করে দেব আমি। আবরার তিশানের পানে ভ্রু বাঁকিয়ে তাকায়, কিছু বলে না। টনির কলিজা কেঁপে ওঠে। আবরারের এই দৃষ্টির মানেটা সে জানে, ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আবরারকে কিছু বলতে না দেখে তিশান আবারও বলে, শালা, তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস জানিস না? তোর কোম্পানি জ্বালিয়েছি। এবার তোর বউ আছে না আদ্রি?
আদ্রিতা নামটা উচ্চারণ করতে পারে না তিশান। তার আগেই গলা চেপে ধরে আবরার। জিহবা বেরিয়ে আসতেই জিহবার মধ্যে ছোট্ট চাকু ঢুকিয়ে দেয়। পরপরই গলা ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে তিশান। মুহূর্তে ফ্লোরে গড়িয়ে পড়ে। টনি আঁতকে ওঠে। 2 হাতে মুখ ঢেকে চিৎকার করে বলে, আবরার, কি করলে তুমি এটা? আবরার পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, ওয়ার্ডিং দিয়েছিলাম না, আমার পাখির নাম মুখে আনা যাবে না। ইট ইজ মাই প্রপার্টি। একটা মেয়ের জন্য? টনির কথা সম্পূর্ণ হওয়ার আগেই আবরার সজোরে আঘাত করে দেওয়ালে। চিৎকার করে বলে ওঠে, ইয়েস, একটা মেয়ের জন্য। ওই একটা মেয়ের জন্য আমি গোটা পৃথিবী জ্বালিয়ে দিতে পারি, যেভাবে এখন তোর বাড়িটা জ্বালিয়ে দিব। টনির হাত পা কাঁপতে থাকে। আশেপাশে তাকিয়ে নিজের ফোনখানা খোঁজে। আজ করতে পারছে আবরার তাসনিন ভয়ঙ্কর কিছু করবে। টিশা দৌড়ে আসে। টিশানকে ছটফট করতে দেখে তার পাশে বসে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া, কি হয়েছে তোমার? আল্লাহ, মামা, সিকিউরিটি, অ্যাম্বুলেন্স কল করো কুইকলি। টিশার আহাজারিতে বাড়ির সকলে দৌড়ে আসে। ইমা বেগম ভ্রু কুচকায় আবরারকে দেখে বিড়বিড় করে বলে ওঠে, এই সাইকোটা এখানে কেন? টনি আবরারের পানে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, আমাদের ভুল হয়ে গেছে আবরার, ক্ষমা করে দাও। আবরার বাঁকা হাসে। নিজের পরিপাটি চুলে হাত বুলিয়ে জবাব দেয়, আবরারের ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। বলেই ঠিক যেভাবে এসেছিল সেভাবে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে 2 আঙ্গুলে চুটকি বাজায়। মুহূর্তে তার শখানেক গার্ড এগিয়ে আসে। টনির গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে বন্দি করে ফেলে এবং কিছু সংখ্যক গার্ড কেরোসিন তেল দিতে থাকে টনির বাড়ির চারপাশে। আবরার তাসনিন মাথা তুলে একবার দেখে নেয় টনিকে। পরপরই দেশলাইয়ের আগুন জ্বালিয়ে সেটা ছুঁড়ে মারে টনির বাড়িতে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়িটা। অশ্লীল ভিডিও আবরার তাসনিনের ক্যারেক্টারে আঘাত এনেছে, তার জন্য তোর বাড়িটা জ্বালায়নি টনি। এই ভিডিওটা দেখে আমার পাখি কষ্ট পেয়েছে, সেই জন্যই তোর বাড়িটা জ্বালিয়ে দিলাম। কক্সবাজারের সমুদ্র সৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিতা। দৃষ্টি আসমান পানে। 2 চোখ বেয়ে ঝরছে নোনা জল। সমুদ্রের বড় বড় ঢেউ ভিজিয়ে দিচ্ছিল তার জামার এক অংশ। তীব্র বাতাসে শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে। কিছুটা দূরে কিছু মানুষ হেসে খেলে সমুদ্রে গোসল করছে। সেদিকে একবার তাকাই আদ্রিতা। মনের মধ্যে অশান্তি থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ঠিক তেমনভাবেই ওদের হাসি তামাশাও আদ্রিতার ভালো লাগছে না। গতকাল রাতে ফেসবুকে ঢুকতেই আবরার তাসনিনের একটা ভিডিও চোখে পড়েছে তার। সুইজারল্যান্ডের বিখ্যাত মডেল ইথাইলিন আরামিডের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আবরার। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ভিডিও। সেটা দেখে কলিজা কেঁপে উঠেছিল আদ্রিতার। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছিল, নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। বাঙালি নারী সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষের পাশে অন্য নারীকে কখনোই মেনে নিতে পারে না। আদ্রিতাও পারছে না, কোনোভাবেই মানতে পারছে না। রাতেই ফেসবুক ডিলিট করে দিয়েছে। মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে সারা রাত। মনকে বুঝিয়েছে, ইটস ওকে, যে যেভাবে ভালো থাকবে তাকে ঠিক সেভাবেই থাকতে দেওয়া উচিত। কিন্তু মন মানছে না তো, বুঝতে চাইছে না সাধারণ কথাটা। হঠাৎ করে কেউ আদ্রিতার কাঁধে হাত রাখে। চমকায় সে। ওড়নার কোণা দিয়ে চোখ মুছে পেছনে তাকায়। আসিফকে দেখতে পায়। একটুখানি আশ্চর্য হয়ে বলে ওঠে, আপনি এখানে? আসিফ জবাব দেয়, সমুদ্র বিলাস করতে এসেছি। প্রত্যুত্তরে আদ্রিতা একটু হাসার চেষ্টা করে, কিন্তু কিছু বলে না। আসিফও নীরবতাকেই সায় জানায়। দুজনের মধ্যে কিছু মুহূর্ত পিনপতন নীরবতা বজায় থাকে। তারপর আসিফ বলে, আবরার তাসনিনের ভিডিও দেখেছো? আদ্রিতা মাথা নেড়ে সায় জানায়। আবরার বহুবার তোমায় আঘাত করেছে, তার জন্য তুমি হাসপাতালে ভর্তি ছিলে। সে তোমার হাতও পুড়িয়ে দিয়েছিল। তারপরও এই মানুষটাকে কেন এত ভালোবাসো? কি আছে তার মধ্যে? কেন তাকে ভুলে যাচ্ছ না, মুভ অন করছো না? আদ্রিতা আসমান পানে তাকিয়ে জবাব দেয়, তাকে ভুলে যাওয়ার মতো অনেকগুলো কারণ আছে।
তাকে ঘৃণা করে নতুন করে মুভ অন করারও অনেকগুলো অপশন আছে। যেমন সে কোনোদিন আমার সাথে একটু ভালো করে কথা বলেনি, একটু যত্ন করেনি, আমার কোনো ইচ্ছের মূল্যই দেয়নি। তার সঙ্গে গভীর রাতে জ্যোৎস্না বিলাস করা হয়নি। সর্বক্ষণ ধমকেছে, মেরেছে, অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তাকে মনে রাখার মতো একটাই কারণ আছে, সেটা হলো আমি তাকে অসম্ভব ভালোবাসি। তার সব ভুল, কষ্ট দেওয়া আমার কাছে এসবের কোনো মূল্যই নেই। আমি শুধু তাকেই ভালোবাসি। এভাবে কতদিন চলবে? সে যদি কোনোদিনও না ফেরে? না ফিরুক, আমি তার অপেক্ষা করি না। আর সে কখনো ফিরলেও আমি তার সাথে যাব না, তাকে গ্রহণও করব না। বাট তাকে ভালোবাসবো যতদিন বাঁচব। আর কিছু বলার মতো কারণ খুঁজে পায় না আসিফ। কি বলবে? কেন এসেছিল এখানে? আদ্রিতা কক্সবাজারে এসেছিল শুনে পাগলের মতো ছুটে চলে এসেছে। ভেবেছিল এখানে এসে তাকে মনের কথা জানাবে, আদ্রিতার খারাপ সময় বন্ধু হয়ে পাশে থাকবে। কিন্তু কার পাশে কে থাকবে? কাকেই বা সান্ত্বনা দেবে? সে নিজেই তো নিজের মতো করে সান্ত্বনা নিয়ে নিচ্ছে। গভীর মনোযোগে মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছে আবরার। আদ্রিতা এবং আসিফের সমুদ্র বিলাসের ভিডিও চলছে মনিটরে। রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। রাগ হচ্ছে কারণ আদ্রিতার পাশে আসিফ দাঁড়িয়ে আছে, আর হাসি পাচ্ছে কারণ আদ্রিতার কথাগুলো শুনে ফেলেছে। বোকা পাখি শুধু শুধু অভিমান করে বসে আছে। তবে আবরার সেই অভিমান ভাঙানোর মতো মানুষ নয়। সিয়াম সেই কখন থেকে উকিঝুঁকি মেরেই চলেছে। বেশ কয়েকবার আবরারকে ডেকেছেও, কানে হেডফোন থাকায় শুনতে পায়নি। এবার অধৈর্য হয়ে আবরারের কান থেকে হেডফোন খানা খুলে নেয় এবং বলে, আব্বা, আসিফ শালা কিন্তু আমারে পটায় নিবে, কিছু কর। আবরার নিজের ফোনখানা হাতে নেয়, অনলাইনে 2টো টিকিট বুক করতে করতে বলে, 6 ঘন্টার মধ্যে তোর আম্মাকে আমার বেডরুমে চাই। সিয়াম ভ্রু কুচকে বলে, এত জায়গা থাকতে বেডরুমেই কেন? গার্ডেনেও রোম্যান্স বেশ জমে। ওকে, তাহলে নেক্সট মিশন গার্ডেন।